ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর একটা অসাধারণ সেক্টর, যে সেক্টরটাকে বলা হয় এভারগ্রিন সেক্টর। অথচ এই সেক্টরে ইনভেস্ট করার পরে আমরা গত 6 মাস ধরে 8 মাস দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে। যারা ইনভেস্ট করেছেন তারা অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার এখন তাহলে কি করব, ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে যে স্টকগুলোতে ইনভেস্ট করে গেলাম তা সেগুলোর কি আছে, কি পরিস্থিতি, মানে তাহলে কি এখন এক্সিট করা ভালো। এই যারা প্রশ্নগুলো করছিলে তাদের ধরনটা ছিল খুব ভদ্র এবং এই ধরনের কথাগুলো এক্সপেক্ট করা যায়। এমন দু একজন মানুষও চলে এলো এর মধ্যে, এই ধরনের কথা এলো যে তাহলে এখন তাহলে এমন পরিস্থিতি এক্সিট করে যাওয়া ভালো, আপনার কথা শুনে ইনভেস্ট করলাম। মারাত্মক ভুল কাজ। মানুষ কখনো, আমি এত বছর ধরে যে জিনিসটা বলে এসেছি, দেখা গেল সেটা সম্পূর্ণ ভুলে গিয়ে একটা অদ্ভুত বিষয়ে মানুষ এক্সপেক্ট করতে থাকলো। যারা যারা নিজেদের দায়িত্ব নিতে পারবেন না তারা দয়া করে স্টক মার্কেটে আসবেন না। ব্লাইন্ডলি কারোর ওপরে, আমি বলে না, পৃথিবীর যে মানুষের ওপর হোক, যদি অন্ধের মতো বিশ্বাস করেন যে এটা ভালো উনি বলেছেন বলে, তাহলে কিন্তু একদম শেষ। পুরোপুরি নিজেকে শিখতে হবে, এরকম ডিপেন্ডেন্ট হয়ে থাকা যাবে না। ডিপেন্ডেন্ট হয়ে যারা থাকে তারা কিন্তু স্টক মার্কেটের জন্য নয়। আমি কিন্তু বারংবার আগেও বলেছি, বহুবার এই কথাটা। ডিপেন্ডেন্সি যেন না থাকে, যার জন্য এত বছর ধরে শিখিয়ে গেছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিস কি বলে, ফান্ডামেন্টালে কেন পি রেশিও কি, কোন জায়গায় কি। প্রশ্ন করুন, এমন হতে পারে প্রশ্ন করতেই পারো যে যেরকম দু একজন প্রশ্ন করেছে শুনে ভালো লাগছিল যে স্যার পি বেশি রয়েছে তাহলে কি ভালো হবে, আদার কি কি জিনিস দেখা উচিত। এইগুলো শেখার লক্ষণ, মানে শিখতে চাইছি। কিন্তু যদি এরকমই প্রথমে আশা থাকে যে আপনি বলেছেন বলে, উনি বলেছেন বলে, আজকে বলছেন আপনি বলেছে বলে, কালকে বলবে আরেকজনকে, পরশু বলবে আরেকজনকে, তো নিজের তো লসটা হচ্ছে। কষ্ট করে যে টাকাগুলো একজন বলছে বলে আমি ইনভেস্ট করছি, এটা তো তাহলে তো কি অদ্ভুত ব্যাপার দাঁড়ালো। তাকে সে আপনার, মানে যখন লাভ হচ্ছে তার প্রফিট কি সে নিচ্ছে? সে তো নিচ্ছে না। তাহলে লসটার কথা কেন বলা হচ্ছে সেভাবে? একদম ভুল জিনিস। আমি এটা ভীষণ শিক্ষণীয় জিনিস, আমি অন্য একটা চ্যানেলে, বেস্ট ইনভেস্টরে, সেখানে আমি পরবর্তীকালে গল্পে টাকার ব্যাপারটা বোঝাবো। এখন যেটা বলা দরকার খুব চটপট করে যে বিষয়গুলোর দিকে, ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর, এই সেক্টরের কিন্তু বিশাল বড় জায়গা রয়েছে। আমরা দেখতে পেলাম 54,000 কোটি টাকা কিন্তু এখানে ইনভেস্টেড করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। এইটা হয়ে গেছে অলরেডি এবং তার উপরে কাজ চলছে। এটা এমনই একটা এভারগ্রিন সেক্টর। এই সেক্টরের মধ্যে, এর মধ্যে টার্গেট রয়েছে 2030 সালের মধ্যে একটা বিরাট বড় মতো পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটবে এই পার্টিকুলার সেক্টরের ক্ষেত্রে এবং এই টার্গেটে এগোনো হচ্ছে। এর মধ্যে বরাদ্দ 6,80,000 কোটি। এটা হচ্ছে কমার্শিয়াল ডেভেলপমেন্টের কাজকর্মগুলো করার জন্য। ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের বহু রকমের যে কাজকর্মগুলো রয়েছে, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ডিজাইনিং, ইলেকট্রিফিকেশন, যেগুলোকে বলা হয় অ্যামালগামেশন, তারপরে বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে কিছু যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো গভর্নমেন্টের কোম্পানি সেরকম স্কোপ না থাকার কারণে প্রাইভেট থেকে নেওয়া। মানে এইটা এমনভাবে কাজ হচ্ছে যেটা একটা দুর্দান্ত ব্যাপার। তাহলে এইটা খুব সহজভাবে বোঝা গেল। সেকেন্ড ব্যাপার, 2,80,000 কোটি এটা কিন্তু দেওয়া হচ্ছে স্টেশন ডেভেলপমেন্টের। পুরনো 2,000 স্টেশন সেগুলোকে রিনোভেশন করা হয়েছে এবং আগামী এগোচ্ছে, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু রেলওয়ের ইনস্টলেশনের কাজকর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা করা, তারপরে এলইডি লাইট ব্যবস্থা করা, যেগুলো দিয়ে কখন কটার সময় ট্রেন আসছে, কখন ট্রেন যাবে, কোন সময় ট্রেনের বিভিন্ন রকম টাইমিং, এই নাম্বার, ট্রেন নাম্বার, কোন কি, সমস্ত কিছু, এই সমস্তগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে। শুধু এক্ষেত্রে না, যে 5টা মেন সেক্টর আছে, প্রথম সেক্টরের প্রথম 5টা যে জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জায়গা নিয়ে রয়েছে রেলওয়ে সেক্টর, সেটা হচ্ছে ফিনান্স। ফিনান্স হচ্ছে একটা এমন জায়গা যেখানে কিনা কোনো ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হচ্ছে, নতুন স্টেশন করা হচ্ছে, তখন লোনের দরকার পড়ছে, তখনই ফিনান্সের কাজকর্ম করা হচ্ছে, ফিনান্স থেকে ধার দেওয়া হচ্ছে ব্যাপারটাকে। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু বিরাট বড় ভূমিকা পালন করছে এবং সেখানে প্রচুরভাবে কিন্তু ইনভেস্ট হচ্ছে, সরকারি ইনভেস্টমেন্ট আসছে। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ওয়াগান ম্যানুফ্যাকচারিং এর উপরে। ওয়াগান ম্যানুফ্যাকচারিং এর উপর বিরাটভাবে কর্মযজ্ঞ চলছে। যখন এটা রেল যায়, রেলের সঙ্গে রেল লাইন পাতা দরকার, রেল লাইন পাতা তো হলো, সেখানে যদি ওয়াগান না থাকে, সেখানে যদি কামরা না থাকে, সেরকম কামরা বুলেট ট্রেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বা অমৃত ভারতের ক্ষেত্রে বলতে পারি, অথবা ওয়াগান যেগুলো মাল পরিবহন করে নিয়ে যায়। দেখা গেছে রেলওয়ে সেক্টরটা এমনই একটা সেক্টর যে সেক্টরে কিন্তু প্রচুর রকমভাবে কিন্তু খরচ কম, অনেকই খরচ কম, রাস্তা, মানে ওয়ে, ট্রান্সপোর্টেশন খরচ কম।
সেইটাকে নিয়ে কিন্তু কাজ হয়েছে এবং সেই হিসেবেই দূর প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু রেল লাইন পাতা হচ্ছে। এর ফলে সুবিধা হবে কি, গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে সুযোগ সুবিধাগুলো, প্রোডাক্টগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা যাবে। এছাড়া আরেকটা কাজের লাগছে, সেটা হচ্ছে ক্যাটারিং। ক্যাটারিং এবং সঙ্গে সঙ্গে যাকে আমরা বলছি হসপিটালিটি অথবা ট্যুরিজম, এখানেও কিন্তু এই ডিভিশনগুলো রয়েছে। এই চারটে ডিভিশনে মোটামুটি টোটাল ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে কাজ চলছে। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে 16.7 লাখ ক্রোর্স, এটা কিন্তু 2030 সালের মধ্যে টার্গেট রাখা হয়েছে এবং সে কারণে অঞ্চল অনুযায়ী সেভাবেই কিন্তু কাজটা এত ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। অত রেজাল্টের বেলাতে এরকম অবস্থা কেন? প্রথম ঘটনা, এক নাম্বার বলা দরকার সে কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন। মানে আমাদের দেখেছিলাম আমরা গত কয়েক বছরের মধ্যে আমাদের রিটার্নগুলো 4 গুণ 5 গুণ করে রিটার্ন দিয়ে দিয়েছে। এবারে এই এক্সপেকটেশন সকলে রেখেছে যে আগামী দিনেও সেটা হবে, কিন্তু অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট মোটামুটি ইয়ারলি যেটা হয় সেটা হচ্ছে 12 থেকে 16। মানে এটাও মনে হয় কিছুটা হলেও বেশি, এর এক্সপেকটেশনে বেশি করতে পারা যায় না। একটা সময় যদি পুরোনো দিনে পিছিয়ে যাও, যেহেতু যারা যারা ফ্রাস্ট্রেট তারা নতুন, তারা এই মার্কেটেরই মানে একদম নতুন, সে কারণের জন্য তারা এরকম ঘাবড়াচ্ছে। যদি আজ থেকে 8 বছর 10 বছর 12 বছর 15 বছর আগে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে ইনভেস্ট করতেন, তাহলে পর তারা এই নিয়ে মাথায় ঘামাতেন না, বরঞ্চ এগুলোকে একটা স্কোপ বলে মনে করে নিতেন। এবং আমি যে ঘটনাটা বলতে চলেছি, এখানে 12% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ যেখানে দেওয়ার কথা, সেখানে দিয়ে ফেলেছে 22, 28, 40 পর্যন্ত আরবিএনএল এর কথা বলতে চলেছি। তো সেইটা তো একটা মিসম্যাচ হবেই, তার তো একটা কারেকশন হবেই। একটা স্টক যদি এরকম জায়গা থেকে এত ওপরে ওঠে, এবারে সে তো নিচে তাকে নামতেই হবে, দিকে না নামলে হবে কি করে? 5 বছরে 1000% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। এবারে পিছনে যেটা চার্ট বোঝা যাচ্ছে, ব্যাপার হচ্ছে কি, এখানে বেশ কিছু স্টককে নিয়ে আলোচনা করেছি ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে। যেমন প্রথমে আমি বলেছিলাম আইআরএফসি কে নিয়ে, এর মার্কেট ক্যাপ রয়েছে 1,48,000 কোটি। এখানে পিক দেখতে পাচ্ছ, ভ্যালুয়েশনটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি 21.8, আর ইন্ডাস্ট্রি রয়েছে 21.7। সেকেন্ড হচ্ছে আরভিএনএল। আরভিএনএল কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, 66,500 কোটি, 58.6 আর 19 হচ্ছে এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিজ পি, অর্থাৎ এখনো ভ্যালুয়েশন হাই জায়গা রয়েছে। আচ্ছা, সেকেন্ড আইআর কন, মাত্র 14,300, মিড ক্যাপ কোম্পানি, 24 হচ্ছে পি রয়েছে, আর ইন্ডাস্ট্রি হচ্ছে 19। আইআরসিটিসি 53,000, লার্জ ক্যাপ কোম্পানি, 40 হচ্ছে নিজের পি, ইন্ডাস্ট্রি হচ্ছে 41.3। সিসিআই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, 38,000, ইন্ডিয়ান রেলওয়ের এটা, 38,000 হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 29 হচ্ছে এর পি, আর ইন্ডাস্ট্রি 24.8। রেলটেল একটা দুর্দান্ত কোম্পানি, রেলটেল 10,600, মানে এখন একটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 33 রয়েছে পি নিজের, আর ইন্ডাস্ট্রি হচ্ছে 15। রাইটস ইনফ্রাস্ট্রাকচার এটা অসাধারণ, মানে রেল আর রাইটস দুটো কিন্তু কাছাকাছি। 1,08,000 কোটির মার্কেট ক্যাপে 26 হচ্ছে পি, আর ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে? 19। টিটাগড় রেল, অনেকে জানতে চাইছে টিটাগড় রেলের নিয়ে বক্তব্য রয়েছে। এখন এই মুহূর্তে 10,500 রয়েছে এর এই কোম্পানিটার মার্কেট ক্যাপ, মানে মিড ক্যাপ লেভেলের কোম্পানি। পি রয়েছে 53, এতটা কারেকশন হওয়ার পরেও। ইন্ডাস্ট্রি হচ্ছে 46, বোঝা গেল এটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি। বিএমএল এও কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি, পি রয়েছে 14,300 মার্কেট ক্যাপ, পি রয়েছে 48, ইন্ডাস্ট্রি হচ্ছে 33। টেক্সম্যাকো এটা কিন্তু স্মল ক্যাপ বলা যেতে পারে। টেক্সম্যাকো 5,258 কোটির স্মল ক্যাপ কোম্পানি, 24 হচ্ছে নিজের পি, এও কারেক্টেড হচ্ছে অনেকটা, আর 33 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। জুপিটার ওয়াগন এ হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, নট স্মল, 11,000 কোটি, মানে মিড ক্যাপ লেভেলের কোম্পানি। এই কোম্পানি কিন্তু 39 হচ্ছে পি, আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 46। এবারে আমি যদি আসি নেক্সট দিকে, রামকৃষ্ণ ফোর্জ, এও মিড ক্যাপ কোম্পানি। রামকৃষ্ণ ফোর্সের 8,600 হচ্ছে মার্কেট ক্যাপ, পি হচ্ছে 38, ইন্ডাস্ট্রি পি হচ্ছে 29। এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু এতটা কারেকশন হওয়ার পরেও কিন্তু আমরা পিকে একটা তো তেমনভাবে ভালো করে দেখতে পাচ্ছি না, যে ইন্ডাস্ট্রিজ পি থেকে খুব কম জায়গায় রয়েছে এমন পরিস্থিতি কিন্তু আমরা একটার ক্ষেত্রেও তেমনভাবে দেখতে পাচ্ছি না। জুপিটারের ক্ষেত্রে একমাত্র আমরা দেখতে পেলাম 39 নিজের, আর 46 হচ্ছে, এতটাই কারেক্টেড হয়েছে। আচ্ছা, টেক্সম্যাকও নয়, বিএমএলও নয়,
টিটাগড়ও কিন্তু নয়, টিটাগড়ও কিন্তু নয়। এই হলো ব্যাপার। এবারে যে ব্যাপারটা হলো, এই সব কোম্পানিগুলো তো সবই কারেক্টে রয়েছে। দুরন্ত সমস্ত কোম্পানি, রেলটেল কিন্তু দারুণ কোম্পানি, কিন্তু আর পি এখনো বেশি। আরবিএনএল একটা প্রচুর রিটার্ন দিয়েছে, কিন্তু এখনো পি কিন্তু বেশি রয়েছে। তাহলে এইটুকু বোঝা গেল, পি মানে সব নয়, পি দেখলাম মানে সব হলো তা না। পি একটা ওভারঅল আইডিয়া দিল যে এখন কোথা দাঁড়িয়ে আছে পড়ে। তাহলে এইগুলো সব কিছু যদি ভালো লেগে থাকে বা মনে হয়ে থাকে এই পরিশ্রমটার কোনো দাম থাকতে পারে, তাহলে একটা লাইক করলে খুব খুশি হব। মানে লাইকটাই বোঝা যায় যে আমি আমার পরিশ্রমটা বা কাজটা তোমাদের জন্য যে চেষ্টাটা করছি, এটার আদৌ কোনো মূল্য আছে না সম্পূর্ণ জিরো। তো এইবারে যে ব্যাপারটা হলো, এইটুকু থেকে একটা কনক্লুশন আসা, রেলওয়ে সেক্টর এই এমনই একটা সেক্টর, 170 বছরের বেশি। 1853 সালে প্রথম রেল স্থাপিত হয় এবং রেল লাইনে কাজ চলে। মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল গেছিল। এই এত বড় একটা কর্মযোগ্য, যেদিন আমরা ছিলাম না সেদিনও ছিল, যেদিন আমরা থাকবো না সেদিনও রেল থাকবে। সেই রেলওয়ে সেক্টরের উপর এতটা আতঙ্কিত হবার যে কি কারণ থাকতে পারে, আমি সেটা বুঝতে পারলাম না। আসলে অভিজ্ঞতা তৈরি করে দেয়। এই মার্কেটে যারা বহুদিনের পুরনো বা আমার সঙ্গে যারা এখন রয়েছে, আগামী 5 বছর পরে তারা এতটা ম্যাচিওর হয়ে যাবে যে এই ধরনের কারেকশনগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই বলে মনে হবে না, বরঞ্চ এর মধ্যে অপরচুনিটি খুঁজবে। যেরকম আমরা কিন্তু সত্যি কথা বলতে অপরচুনিটি খুঁজে বেড়াচ্ছি কনস্ট্যান্টলি। আমরা ওভারভ্যালুড সেক্টরের দিকে বেশি তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি আন্ডার ভ্যালুর দিকে, যেগুলো মার খাচ্ছে সেক্টরটা, শুধু খুঁজছি কোন কোন সেক্টর মার খাচ্ছে সেই সেক্টরের দিকে পুরো ছানবিন করে চলেছি। মানে শুধু পি তোমরা এখানে দেখছো আমাকে, আমি সেখানে প্রচুর বিষয় অ্যানালিসিস করছি এবং একটা সলিড জায়গায় আসছি, কারণ তোমাদেরকে শেখাচ্ছি। এই শুরু হয়েছে ইউটিউবটা এইভাবেই, আমার চ্যানেলটা, যে আমি নিজে পড়ছি, শিখছি, জানছি, তার পার্ট তোমাদেরকে শেখাচ্ছি। এভাবে শিখিয়ে আহ, আমি যেরকম ইমপ্রুভমেন্ট করছি, তোমরাও যেন সেভাবে ইমপ্রুভমেন্ট করো। কিন্তু একটা কথা বলে রাখা দরকার, সব গুরু এটাই কাজ করে, সেটা হচ্ছে কি, শিষ্য যদি না ওঠে, গুরু সমানে পড়িয়ে চলেছে, ভিউতের ব্যাপার কিছুই না। দু একজন কমেন্ট, অদ্ভুত কমেন্ট লিখেছিল ভিউয়ের জন্য, মানে তারা কমন সেন্সও হারিয়ে ফেলেছে, বোঝা যায় যে ভিউয়ের জন্য নাকি আমি বলি। আমার ভিউ একটি হলেও আমার কিচ্ছু যায় আসে না, আমি ভিউ নিয়ে সচেষ্ট নই। ভিউ নিয়ে সচেষ্ট হলে অনেক অ্যানিমেশন দেখতে এখানে, অনেক এডিটারদের অনেক কায়দা দেখতে এখানে, অনেক কিছু দেখতে, কিচ্ছু দেখবে না। এবং এইটা হলফ করে বলতে পারি, যতদিনই আছি কোনো এডিটিংয়ের ব্যাপার কিছু থাকবে না, ভিউয়ে আনার জন্য কোনো চেঁচামেচি থাকবে না। কারণ আমি টার্গেট কিন্তু মেন এটা না, আমার টার্গেট হচ্ছে আমাকে ইনভেস্টমেন্টে সে জায়গায় উঠতে হবে, সেটা আমার মেন টার্গেট। এবার আমি রাস্তায় যে পথে চলেছি, যারা আমার সঙ্গে রয়েছে, যারা পথ হারিয়েছে কিংবা ভয় পাচ্ছে কিংবা ভাবছে যে রাস্তাটা কত দূর বা কত কষ্ট আছে, তাদেরকে উৎসাহ দেওয়া, যেটা মানবিক একটা ধর্ম, আমাদের সব মানুষের ধর্ম। একটা মানুষ পড়ে গেলে বা অসুস্থ হলে বা সে একটা দুর্বল হয়ে পড়লে বা তার সে শক্তি না থাকলে, তাকে মনের দিক থেকে সাহায্য করা বা কোনোভাবে সাহায্য করা, সেই কাজটুকু কিন্তু করতে করতে যাচ্ছি। নতুনত্ব কিচ্ছু না, কোনো কৃতিত্বের অধিকারী নই, কিন্তু এইটুকু আমার দায়িত্ব, কাজ সেইটুকু আমি করে যাব। কিন্তু আলটিমেট আমার অ্যাচিভমেন্ট কিন্তু আমার নিজে, সেখানে কিন্তু অন্য জিনিস, যেটা আমি ঝাঁপাই, যেটা আমি পড়াশোনা করি, তোমরা জানো না আমি কিভাবে এগোই। যাই হোক, সে তো চলবেই, সেটা তো সবাইকেই করতে হয়, হয়তো তোমরাও চেষ্টা করছো, করছো না তা না। 1% 2% তো এরকম প্রশ্ন উত্তর আসছে, আমাকে প্রশ্ন করেছে অনিতা বোধহয় মাঝখানে, যে ভালো বেশ বিষয়গুলো নিয়ে পড়ছে, বোঝা যাচ্ছে। এরকম তোমরাও চেষ্টা করো, যখনই প্রশ্ন করবে তোমরা এভাবে প্রশ্ন করো, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করো। এরকম নয় স্যার আপনার জন্য সে ঝুলে গেলাম, এটা না, এটা হচ্ছে বোকা প্রশ্ন, দুর্বল প্রশ্ন। এটা হচ্ছে যারা ভীরু কাপুরুষ তাদের প্রশ্ন, যারা ইঁদুর তাদের প্রশ্ন। সিংহ এরম নয়, সিংহের কাজ শেয়ার মার্কেট হচ্ছে সিংহদের নিয়ে, সিংহ সিংহীদের জায়গা হচ্ছে শেয়ার মার্কেট। যারা আধিপত্য বিস্তার করতে আসে, যারা দুর্বল হয়ে অমুকে বলেছে বলে তমুকে বলেছে বলে আজ আমি লসে আছি, একদম দুর্বল, তারা নিচু যে জায়গার অবস্থায়, তারা নিজের জীবনের দায়িত্ব নেবে না। আজ আমি দাঁড়িয়ে রয়েছি, আজ আমি বলার চেষ্টা করছি, পরিস্থিতি তো ভগবান না করুন এমন অবস্থা আসতেই পারে যে সময় এক সময় দেখলে নেই, কিন্তু তোমরা নিজেদের স্টাডিটা কেন ছাড়বে না? অমুক বলেছিল, স্যার বলেছিল, নো, নিজেরা স্বাধীন হও, নিজেরা শেখো। বেশ কিছু ছেলে এগোচ্ছে, আমি বুঝতে পারছি, 4 বছর 5 বছর সঙ্গে থেকে থেকে তারা কিন্তু স্টাডি করছে। যাই হোক, সবাইকে একটা কথা বলা, রেলওয়ে সেক্টর একটা দুর্দান্ত সেক্টর, ম্যাসিভ ইনভেস্টমেন্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, ইলেকট্রিফিকেশন 100% করে দিচ্ছে সারা ভারত জুড়ে, হাই স্পিড রেলওয়ের ব্যবস্থাটা তৈরি হচ্ছে প্রচুরভাবে। এর সঙ্গে ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ওয়াইফাই কানেকশন, সমস্ত কিছু কাজ চলছে। ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে। আগেকার দিনের পুরনো গ্রামগঞ্জে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে সমস্ত আগেকার হাতের লেখা ছিল, বোর্ডে লেখা ছিল, সেগুলো পাল্টে এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। এলইডি রিলেটেড কাজকর্ম হয়ে চলেছে। মডার্ন স্টেশন তৈরি হচ্ছে, যেখানে সব রকম সুবিধা সুযোগ থাকছে। প্রত্যন্ত গ্রামে সেগুলো তৈরি হয়ে যাচ্ছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থা থাকছে। এছাড়া ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হচ্ছে। ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে, যার মাধ্যমে পণ্য পরিবহন করে গ্রামাঞ্চলে দেওয়া সম্ভব হচ্ছে। তাহলে এইগুলো কি, যদি রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট না হতো, তাহলে কি এই উন্নতিগুলো হচ্ছে? তোমরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরই কোনো বাড়ির কাছাকাছি কোনো না কোনো স্টেশনে কিন্তু আজও ইমপ্রুভমেন্টের কাজ চলছে, মেরামতির কাজ চলছে, নতুন লাইন পাতা চলছে। তাহলে এইগুলো কি কোনো লাভ নয়? যদি হাতে নাতে প্রমাণও চাও, তাহলে 1,10,000 কোটি কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে সারপ্লাস হয়েছে, অতিরিক্ত হয়েছে। মানে ইনকাম, টাটা টিকিট থেকে ইনকাম হচ্ছে প্রচুর। তাছাড়া ক্যাটারিং সিস্টেম করেছে এবং আইআরসিটিসি বিদেশিদেরকে আনাচ্ছে, সারা দেশ ভ্রমণ করাচ্ছে, এমন রেল ব্যবস্থা করছে। রেলের মাধ্যমে তারা সমস্ত কিছু ঘুরছে, এই জন্য প্রচুর ডলার আসছে। এগুলো তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু যারা অ্যানালিসিস করছে তারা বুঝতে পারছে ইনকামটা হচ্ছে। আর ইনকাম মানে এটা তো আলাদিনের প্রদীপ নয় যে যেই মাত্র চকমকি দিয়ে ঘষলাম সঙ্গে সঙ্গে এটা বিরাট কিছু হয়ে গেল। নো। আজকে শেষ করছি, অনেক আশা নিয়ে নিজেরা শেখো, নিজেরা উন্নতি করো, শুধু সেটাই চাই।